নমস্কার। ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে শুরু করছি পরের পর্ব। গল্পের নাম অচিনপুর। সেবার আমি খুব অর্থকষ্টে পড়লাম। স্কুলের বেতন দিতে হয়, মাঝে মাঝে চাঁদা দিতে হয়। আগে নবু মামা যখন দিতেন সেই সঙ্গে আমারটাও দিয়ে দিতেন। এখন আমি একলা পড়েছি, নিজ থেকে কারো কাছে কিছু চাইতে পারি না। পোশাকের বেলায়ও তাই। নবু মামার কাপড় জামা বরাবর পরে এসেছি। লিলিও প্রায় বানিয়ে দিয়েছে আমাকে, অসুবিধে হয়নি কখনো। এখন অসুবিধে হতে লাগলো। কি করব ভেবে পাই না। বাদশা মামার কাছে কিছু চাইতে লজ্জা করে। আমি খুব মুশকিলে পড়ে গেলাম। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও লজ্জার ব্যাপার। আমার ভারী কষ্ট হতে লাগলো। খুব ইচ্ছে হতে লাগলো লিলির কাছে চলে যাই, কিন্তু তার কাছে চিঠি লিখে জবাব পাই না। পুরনো জায়গা ছেড়ে তারা নতুন কোথায় গিয়েছে তার ঠিকানাও জানায়নি কাউকে। তাছাড়া নানাজানের সংসারেও অনেক রকমের অশান্তি শুরু হয়েছে। তার জন্মশত্রু হালিম শেখ জমি নিয়ে মামলা শুরু করেছে। টাকা খরচ হচ্ছে জলের মতন। বৃদ্ধ বয়সে নানাজানকে কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাদশা মামাকে দিয়ে তো কোনো কাজ করবার উপায় নাই। তিনি জড় পদার্থের মতন হয়ে গিয়েছেন। সুফি সাহেবের বাড়ি থেকে ফিরবার পর বেশ কিছুদিন ধর্মকর্ম নিয়ে ছিলেন। লোকে ভালোই বলেছে। এখন সেসবও ছেড়েছেন। নেশা ভাঙও করেন নাকি আজকাল। সফুরা খালাকে নিয়েও অনেক রকম অশান্তি চলছে। তখন তিনি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলেন। তার বিয়ের কথাবার্তাও চলছে। একবার সব ঠিকঠাক হয়ে গেল। ছেলের বাবা মেয়ে দেখে মহা খুশি। এমন ভালো স্বভাবের মেয়ে নাকি তিনি তার সমস্ত জীবনে দেখেননি। কিন্তু বিয়ে হলো না। সফুরা খালাকে নিয়ে নানা রকম ঘটনা। তার নাকি মাথা খারাপ, তাকে নিয়ে নানা রকম রটনা। তার নাকি মাথা খারাপ, রাতে বিরেতে মেয়ে নাকি পুকুর ঘাটে হেঁটে বেড়ায়। একবার কোনো মেয়ে সম্পর্কে এ জাতীয় কথা ছড়িয়ে পড়াটা খুব খারাপ লক্ষণ। এই নিয়ে ঘরেও অশান্তির শেষ নেই। নানিজান বিনিয়ে বিনিয়ে গানের মতো সুরে কাঁদেন। মাঝে মাঝে আপন মনেই বলেন, আমার নসিব, বিয়ে করলাম, ছেলের বউটা একটা বাঁজা, মেয়েটাও আধ পাগলা। কিন্তু যাকে নিয়ে এত অশান্তি সেই সফুরা খালা নির্বিকার। আমি একদিন সফুরা খালাকে জিজ্ঞেস করলাম, খালা, আপনি নাকি রাত বিরেতে একা একা ঘুরে বেড়ান? খালা মৃদু গলায় বললেন, একা একা পুকুর ঘাটে বসে থাকতে যা ভালো লাগে না। তাকে নিয়ে চারিদিকে যে এত অশান্তি সেদিকে কিছুমাত্র খেয়াল নেই। আছে আপন মনে। তার জন্য আমার খুব কষ্ট হতে শুরু করলো। খালাকে আমি তখন ভালোবেসে ফেলেছি। আসলে খালাকে আমি একটুও বুঝে উঠতে পারিনি। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্যে মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে। সেই জন্যেই তার প্রতি আমার প্রবল ভালোবাসা গড়ে উঠল। আমার ইচ্ছে হলো তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠুক। কিন্তু তিনি নিজের চারিদিকে একটি দেওয়াল তুলে দিয়েছিলেন। সে দেওয়াল ভেদ করে তার নৈকট্য লাভের উপায় নেই। নিজের সৃষ্ট জগতেই তিনি ডুবে আছেন। বাইরের প্রতিও একটুও খেয়াল নেই। ইচ্ছে হলো তো চলে গেলেন পুকুর পাড়ে, একা একা বেড়াতে লাগলেন বাগানে। এসব দেখে শুনে কেন জানি না আমার একটা ধারণা হয়েছিল সফুরা খালা খুব বড় রকমের দুঃখ পাবেন জীবনে। এরকম মনে করবার কোনো কারণ ছিল না, কিন্তু আমার মনে হতো। একেই হয়তো ইনটিউশন বলে। পরবর্তী জীবনে দেখেছি আমার ধারণা অক্ষরে অক্ষরে মিলে গেছে। দুঃখ এসেছে এবং অত্যন্ত সহজভাবে জীবনের প্রাত্যহিক ঘটনার মতোই দুঃখকে তিনি গ্রহণ করেছেন। এই মেয়ের গল্প আমি অন্য কোথাও বলবো। আজ শুধু হাসান আলীর কথাটাই বলি। হাসান আলী বাজারে কিসের যে ঠিকাদারি করত। 26-27 বছর বয়স, ভীষণ গরিব। নানাজানের কীরকম যেন আত্মীয়। থাকতো নানাজানদের বাংলা ঘরে। অত্যন্ত নিরীহ ধরনের ছেলে। যতক্ষণ ঘরে থাকতো ততক্ষণ বসে বসে হিসাবপত্র করত। আমরা সে সময় তার ঘরে হাজির হলে বিনা কারণে আঁতকে উঠত। তারপরে সহজ হওয়ার চেষ্টা করতে গিয়ে চোখ লাল করে এক বিশ্রী কাণ্ড। প্রতি হাটবার দিন দেখতাম সে অল্প কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছে। মিষ্টি আনা হয়েছে নানাজানদের বাড়ির মানুষদের জন্যেই, কিন্তু দেওয়ার সাহস নেই। অনেক রাত্রে কাউকে ডেকে হয়তো ফিসফিস করে বলল,
একটু মিষ্টি এনেছিলাম। বাড়ির প্রায় সব মানুষই তখন ঘুমে। সফুরা খালা একদিন বললেন, ও রঞ্জু, হাসান আলী বলে একটা লোক থাকে নাকি বাইরের ঘরে? আমি বললাম, হ্যাঁ, আপনি কি করে জানলেন খালা? ও আল্লাহ, মজার ব্যাপার হয়েছে। পরশুদিন দিঘি পাড়ে একা একা গিয়েছি, দেখছি কে একজন লোক চুপচাপ বসে আছে। আমি বললাম, কে ওখানে? লোকটা বলল, আমার নাম হাসান আলী, আমি আপনাদের বাংলা ঘরে থাকি। আমি তখন ভাবলাম ফিরে যাই। লোকটা বলল, এত রাত্রে আপনি একা একা আসেন কেন? কত সাপখোপ আছে। আমি বললাম, আপনিও তো আসছেন, আপনার সাপের ভয় নেই? লোকটা তখন কি বললে জানো রঞ্জু? না। বলল, আপনি বড় ভালো মেয়ে, এই বলে হনহন করে চলে গেল। কি কাণ্ড দেখেছো? এর কিছুদিন পরই শুনলাম হাসান আলী নানাজানের কাছে তার ছোট মেয়েটিকে বিয়ে করবার প্রস্তাব করেছে। নানাজান তো রেগেই আগুন, বাড়িতে হাসাহাসির ধুম পড়ে গেল। সফুরা খালা শুধু বলেন, আহা, বেচারা গরিব বলে কি সবাই এরকম করবে? ছি। লাল মামি ও কথা শুনে বললেন, আমাদের সফুরার ভাতারকে নিয়ে কেউ তামাশা করবে না, খবরদার, সফুরা মনে কষ্ট পায়। নানি যান লাল মামির কথা শুনে রেগে যান, চেঁচিয়ে বলেন, এ কি কথা বলার ঢং বউ? ব্যাপারটা এখানেই শেষ হলো না। নানা যান হাসান আলীকে এখনকার বাসে উঠিয়ে চলে যেতে বললেন। শরৎকালের এক সকালে নৌকা করে হাসান আলী চলে গেল। দুটি ট্রাঙ্কের ওপর বিবর্ণ শতরঞ্জিতে ঢাকা একটি বিছানা, তার পাশে মুখ নিচু করে বসা হাসান আলী। সফুরা খালা এর পর থেকেই অস্থির হয়ে পড়লেন, মুখে শুধু এক বুলি, বিনা দোষে কষ্ট পেল লোকটা। নবু মামা অনেক পরে এই ঘটনা শুনে বলেছিলেন, আমি থাকলে দিতাম শালার ঘাড়ে গদাম করে এক ঘুষি। সফুরা খালা বিষণ্ণ কণ্ঠে বলেছেন, ছি নবু, ছি। অচিনপুরের গল্প লিখতে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়, দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ ও বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়। হাসিনার কোলে ৩ মাস বয়সের যে শিশুটি এ সংসারে প্রবেশ করেছিল, তার ভূমিকা তো যুক্তিসঙ্গত কারণেই তৃতীয় পুরুষের ভূমিকা হবে। তার উপস্থিতি হবে ছায়ার মতন। সরফরাজ খানের এই পরিবারটির সুখ দুঃখ তাকে স্পর্শ করবে না, কিন্তু আমি তাদের জীবনের সঙ্গে কত ঘনিষ্ঠভাবেই না জড়িয়ে পড়লাম। বাদশাহ মামার মলিন চেহারা দেখলে আমার মন কাঁদে। সফুরা খালা যখন হেসে হেসে বলেন, রঞ্জু, আমার খুব ইচ্ছে একদিন অনেক রাত্রে পুকুরে একা একা সাঁতার কেটে গোসল করি। পুকুর ঘাটে তুমি আমার জন্য একটু দাঁড়াবে রঞ্জু, কেউ যেন জানতে না পারে। তখন সফুরা খালার জন্য আমার গাঢ় মমতা বোধ হয়, অথচ আমি নিশ্চিত জানি একদিন লিলির চিঠি আসবে আর আমি এদের সবাইকে পিছনে ফেলে চলে যাব। হালিম শেখের সঙ্গে পরপর 2টি মামলাতে নানাজানের হার হলো। এতদিন যে জমিতে নানাজানের দখলস্থ ছিল, হালিম শেখের লোকজন লাল নিশান উড়িয়ে ঢোল আর কাঁসার ঘণ্টা বাজাতে বাজাতে সে জমির দখল নিল। গ্রামের লোকজনকে গরু জবাই করে খাওয়ালো হালিম শেখ। জমির পরিমাণ তেমন কিছু নয়, অর্থব্যয়ও হয়েছে সামান্য। নানাজানের মতন লোকের কাছে সে টাকা কিছুই নয়, কিন্তু তিনি ভেঙে পড়লেন। রোজকার মতন উঠোনে বসে কোরআন পাঠ আর করেন না, নিজের ঘরে চুপচাপ বসে থাকেন। অত্যন্ত অল্প সময়ের মধ্যে তার স্বাস্থ্য ভেঙে গেল, খাওয়া কমে গেল, রাতে ঘুমোতে পারেন না, উঠোনে অনেক রাত পর্যন্ত চেয়ার পেতে বসে থাকেন। নানি যান মাথায় হাওয়া করে, পায়ে তেল মালিশ করে দেন। দিন 7 পর নানাজান ঘোষণা করলেন তিনি বেশি দিন বাঁচবেন না, সম্পত্তির বিলি বন্দোবস্ত করতে চান। নবু মামার কাছে চিঠি গেল তিনি যেন পটপাত্র পেয়েই চলে আসেন। পড়াশোনার আর প্রয়োজন নেই। লোক পাঠিয়ে দামি কাফনের কাপড় কেনালেন, কবরের জন্য জায়গা ঠিক করা হলো, কবর পাকা করবার জন্য ইট আনানো হলো, মৌলানা ডাকিয়ে তবা করলেন। বাড়ির সবাই এই নিঃশব্দ মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগলো। ঠিক এই সময় বড় নানি যান মারা গেলেন। আপনারা শুনছিলেন অচিনপুর গল্পের পরের পর্বটি।
অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এত ধৈর্য সহকারে আমার গল্পগুলি শোনার জন্যে। আর পরের পর্বে আমরা এই গল্পটিকে শেষ করতে চলেছি, তাই আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি, টাটা।